গিটারের টুংটাং শব্দ আর ধুমায়িত চায়ের কাপের সাথে সমুদ্র আজকের দিনটি কাটছে। আজকের দিনটা কেমন মন খারাপ করা দিন, কেমন উদাসী হয়ে বসে থাকতে ইচ্ছে করছে। কাপের চা শেষ হতে সমুদ্র উঠে দাঁড়ালো আর এক কাপ চা আনার জন্য। ঘন ঘন চা খেতে হয় বলে নিজেই নিজের চা বানায়। একটু আগে যদিও মায়ের দেওয়া চা পান করেছে, এবার আর মাকে চায়ের কথা বলার মতো রিস্ক নিল না। কেননা সমুদ্র জানে এবার চা চাইলে চায়ের সাথে জুতো ফ্রি দিবে মা। নিজে 2 কাপ চা বানিয়ে মায়ের রুমে গেল। তারপর 1 কাপ চা মাকে দিয়ে নিজে জানলার পাশে বসলো। রেখা ছেলের গতিবিধি তীক্ষ্ণ নজরে লক্ষ্য করেছে সারাদিন ধরে। ছেলেটা আজ ভীষণ আনমনা হয়ে আছে। চায়ের কাপে চুমুক দিয়ে রেখা বলল, চা তো ভীষণ ভালো হয়েছে রে সমুদ্র। সমুদ্র হেসে বলল, ধন্যবাদ মা। রেখা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলো, মন খারাপ বাবা? সমুদ্র চমকে তাকালো মায়ের দিকে। মা কিভাবে জানলো তার মন খারাপ? মুচকি হেসে বলল, না মা, মন খারাপ না। আমার সাথে মিথ্যে বলছিস? ভুলে যাস না আমি তোর মা। তুই আমার পেট থেকে হয়েছিস, আমি তোর পেটে না। মায়ের কথা শুনতে সমুদ্র হাসতে লাগলো। রেখা অবাক হয়ে দেখছে ছেলের ঠোঁটে হাসছি, অথচ 2 চোখ দিয়ে অঝরে জল ঝরছে। হাসতে হাসতে সমুদ্র বিদায় নিল মায়ের রুম থেকে। রুমে গিয়ে ল্যাপটপ অন করে কয়েকটা পিকচার দেখতে লাগলো। বুকের ভিতর থেকে থেকে কেমন একটা ব্যথা উঠছে। এই ব্যথা মনে করে দিচ্ছে প্রচণ্ড কষ্টের কথা। আলমারি থেকে ছবির অ্যালবাম বের করতে গিয়ে সমুদ্র থমকে দাঁড়ালো। আলমারিতে রাখা একটা ওড়না দেখে অস্ফুট স্বরে বলল, কপালকুণ্ডলা। মাই গুডনেস! কপালকুণ্ডলা ঢাকায় এসেছে, অথচ এত খুঁজেছি আমি তাকে গ্রামে, কিন্তু পাইনি। শিট! এখন আমি তাকে আবার কোথায় খুঁজে পাবো? শাহেদকে বিদায় দিয়ে অনামিকা এক বুক ব্যথা নিয়ে এতদিন ধরে শাহেদের সাথে থাকতে থাকতে বাবা মায়ের খবর নেওয়ার কথা তেমন একটা মনে পড়েনি। কিন্তু গতকাল মাকে যে অবস্থায় দেখেছে, তারপর থেকে অনামিকা নিজেকে নিজে কিছুতেই ক্ষমা করতে পারছে না। নিজেকে ভীষণ অপরাধী লাগছে তার। গতকালের কথা মনে পড়তে অনামিকার হাত পা ঠান্ডা হয়ে গেল। সিরাজা তার মেয়ে আর মেয়ের জামাই এর সালাম নিয়ে ঘরে চলে গেলেন। অনিতা ও বাবাকে দেখে বোনের পাশ থেকে সরে গেল বাবার কাছে। বাবা মেয়ে মিলে রান্নাবান্নার কাজে লেগে গেলেন। শাহেদ আর অনামিকা সম্পূর্ণ উপেক্ষা করে, যেন উঠোনে কেউ নেই। বাবার রাগ সম্পর্কে অনামিকার ধারণা আছে, তাই ভয়ে সামনে এগিয়ে যেতে পারছেন না। লজ্জায় অনুতাপে প্রিয়মান অনামিকার সাহস দিচ্ছে না বাবার সামনে যেতে আর। সিরাজ হায়দার ঘরে গিয়ে সালমাকে নিয়ে এলেন। বারান্দায় একটা টুল এনে বসলো পরম যত্নে। সিরাজ হায়দার ছাড়া আর কাউকে চেনে না সালমা। ভুলে যায় সবার কথা বারবার। অনামিকা মাকে দেখে শোকে মুহ্যমান হয়ে গেল। বুকের ভিতর থেকে কান্না দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। ইচ্ছে করছে আকাশ বাতাস ফাটিয়ে চিৎকার করে কান্না করতে, কিন্তু পারছে না কিছুতেই। সারা শরীর যেন জমে বরফ হয়ে গেছে। চাইলেও নড়াচড়া করতে পারছে না। শাহেদ পরিস্থিতি থমথমে দেখে প্রথমে চুপ ছিল। শাশুড়িকে দেখে শাহেদের নিজেরও বুক কেঁপে উঠল। এতটা মানসিক আঘাত দিয়েছে সে, ভেবে পাচ্ছে না কি করবে শাহেদ। তবুও সাহস করে সামনে এগিয়ে গেল শাহেদ। সিরাজ হায়দার শাহেদকে এগিয়ে আসতে দেখে রান্নাঘর থেকে ধারালো দা নিয়ে বসলো বারান্দায়। তারপর বজ্রকণ্ঠে বলল, আর এক পা আগাইবেন না আপনারা দুইজন, তাহলে কইলাম আজই এখানে রক্তের বন্যা বইয়া দিমু আমি। আমি কাউরে চিনি না, আমার শুধু 2টো মাইয়া, বড় 2 মাইয়া। আমি মনে মনে অনেক আগেই কুরবানি দিয়ে দিয়েছি। গতকালের কথা ভাবতে ভাবতে অনামিকা ডুকরে কেঁদে উঠল। কেন এমন হলো তার ভাগ্য? কেন এরকম করলো সে? আজ কিভাবে নিজেকে নিজে সামলাবে? রুমে অনামিকা এসব ভেবে কাঁদছিল। সেই মুহূর্তে রেজিনা রুমে এলো। অনামিকার হাত ধরে টেনে বাইরে নিয়ে বলল, নবাবজাদি হইছিস তুই? ঘরে বসে বসে কান্দনের নাটক দেখাস? দুনিয়ার কাজ বাহিরে, কাজ করব কে? অনামিকার শাশুড়ি এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে রইল। রেজিনা থামলো না। অনামিকার হাত ধরে পুকুর ঘাটে নিয়ে বলল, এইসব জামা কাপড় ধুইবি, তারপর শুকাতে দিবি, ধোয়া হইলে রান্ধন বসাইবি। অনামিকা তখনও হতভম্ব হয়ে আছে। পুকুর ঘাটে জমে আছে অনেকগুলো কাপড়। রেজিনা আলমারি থেকে তোলা সব কাপড়, ঘরের আনাচে কানাচে থাকা সব কাপড় বের করে এনেছে অনামিকাকে দিয়ে ধোয়ানোর জন্য। চোখের জল মুছে অনামিকা কাজে লেগে গেল। নিজের হাতে নিজেই বিপদ নিজে যখন ডেকে এনেছে, তখন তার মূল্য তো দিতে হবে। গতকাল রেশমা এসে চলে যাওয়ার পর অন্তরা কিছুটা স্বস্তি পেল, কিন্তু সেই স্বস্তিকে আতঙ্কে রূপ দিতে পরদিন অন্তরা আবারও এসে হাজির সাত সকালে। জুয়েল অফিস যাওয়ার আগ মুহূর্তে রেশমা এসে হাজির হলো। অন্তরা তখন জুয়েলের জন্য ভাত বাড়ছে। কলিং বেল বাজতেই জুয়েল দরজা খুলে দিল। জুয়েলকে দেখে রেশমা জড়িয়ে ধরে কেঁদে উঠল। পলকহীনভাবে অন্তরা সেই দৃশ্য দেখতে লাগলো। বুকের ভেতর তখন কেমন কালবৈশাখী ঝড় উঠছিল তা কেউ জানতে পারেনি। জুয়েল রেশমাকে এক ঝটিকায় সরিয়ে দিয়ে সরে গেল। তারপর ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করলো, তুমি কেন এসেছো এখানে? রেশমা আগে থেকে চিন্তাভাবনা পরিকল্পনা করে এসেছে। যেদিন চিড়িয়াখানায় জুয়েলদের দেখে পিছু নিয়ে এসেছে এখানে,
যার হাত ধরে সাজানো সংসার ছেড়ে গিয়েছিল তার কাছে টিকতে পারেনি। নেশাখোরের সাথে তো জীবন কাটানো যায় না। রেশমা সহজভাবে জবাব দিল, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। আমার ছেলেরে নিয়েই যাব। ছেলেকে ছেড়ে যেদিন অন্য পুরুষের সাথে পালাইছিলা সেদিন মনে ছিল না ছেলের কথা? এত কথা বুঝি না আমি। আমি রানারের সাইডে যাব না। তাছাড়া আমাদের এখনো ডিভোর্স হয়নি। তুমি আমারে ডিভোর্স দিলেও আমি সই করবো না। আর যদি সই করতে হয় তাহলে দেনমোহরের 4 লাখ টাকা আর রানা দুটোই দিতে হবে আমারে। জুয়েল থমকে দাঁড়ালো রেশমার কথা শুনে। তারপর হঠাৎ করে রেশমার গলা টিপে ধরে দাঁত কিরমির করে বলল, আর যদি তোরে এইখানে এখন মারাই ফেলেই তাহলে তো কোনো কিছুই দিতে হবো না। আমারে জিন্দা লাশ বানাইয়ে চইলে গেছস, আবার ফিরলি কেন? আমি সংসার করতে দেখে কি গায়ে জ্বালা ধরে গেছে? রানা ছুটে এসে মাকে জড়িয়ে ধরে মা মা করে কেঁদে উঠল। অন্তরা টেনে জুয়েলকে ছাড়িয়ে নিল। কাঁচতে কাঁচতে রেশমা ফ্লোরে বসে পড়ে লো গলা চেপে ধরে। এরকম অনেক কিছু হবে সব রেশমা আগের থেকে ভেবে রেখেছে। সবকিছু সহ্য করার মানসিকতা নিয়ে রেশমা এই খেলায় মেতেছে। সাজানো সংসার আবার ফিরে পেতেই হবে তার, যেভাবেই হোক। ছাদের এক কোণে মন খারাপ করে বসে আছে রূপক। একটু একটু করে কখন যেন 2 বছর কেটে গেল। একটা সময় যার সাথে আড্ডা না দিলে সময় কাটতো না, আজ তার সাথে কথা নেই 2 বছর। যার সব বিপদ নিজের মাথায় তুলে নিত নির্দ্বিধায়, তাকে এখন সবচেয়ে বেশি অপছন্দ। বুক ফুলিয়ে যাকে বলতো ও আমার বেস্ট ফ্রেন্ড নয়, শুধু ও আমার ভাই হয়। ভাই, আমার 2 দেহ 1 প্রাণ। কে জানতো কোনোদিন সেই কঠিন বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরবে। 2 দেহ 1 প্রাণের যে আত্মা বন্ধন ছিল তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। একে অপরের ছায়াও মাড়াবে না কখনো। কে ভেবেছে কোনোদিন এমন কিছু হবে? রূপক 2 চোখ জ্বালা করছে ভীষণ। রূপক সিদ্ধান্ত নিয়েছে সে কিছুতেই কাঁদবে না। সে তো ওর মতো নয় যে অল্পতে ভেঙে পড়বে, ঝরঝর করে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে। মন খারাপের মাঝে হাসি পেল রূপকের। আকাশের দিকে তাকিয়ে বলল, এখনো কি অল্পতে ভেঙে পড়িস? এখন তো অবশ্য নতুন নতুন অনেক বন্ধু আছে, যাদের কাঁধে মাথা রাখিস নিশ্চয়। আমার কাঁধ না পেলেও অনায়াসে চলে যায় তোর। শুধু আমার চলে না, আমি পারি না কখনো কারো কাঁধে মাথা রাখতে, অথবা কাউকে নিজের কাঁধে মাথা রাখতে দিকে। ছাদে কাপড় দিতে এসে অপরূপা বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেল। পুরুষ মানুষকে এভাবে কাঁদতে কখনো দেখেনি সে। অথচ রূপক কেমন নিঃশব্দে কান্না করে যাচ্ছে। কোনো শব্দ নেই, অথচ 2 চোখ তার সমুদ্র হয়ে গেছে। পরক্ষণে রূপার মনে হলো এই লোকটা একটা যাচ্ছে তাই, ওর আরও কষ্ট পাওয়া উচিত। এক প্রকার জোর গলায় বলল রূপা, মা গো, পুরুষ মনে যে কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলতে পারে তা আজ প্রথম দেখলাম। রূপককে খেয়াল হলো কাঁদবো না বলেও সে কাঁদছে, এবং তা একটা মেয়ের সামনে, কি লজ্জাজনক ব্যাপার। কিন্তু মেয়েটা কি বললো, এটা সমুদ্র? জল শক্ত হয়ে গেল রূপকের। এগিয়ে গিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শব্দ সমুদ্র, আই হেড ইট। রূপা হতভম্ব অবস্থায় রেখে গটগট করে নেমে গেল সিঁড়ি দিয়ে। রূপা বিড়বিড় করলো, প্রথমে তো মনে হয়েছিল আধা ভকল, এখন তো দেখছি পুরোই। নিচে এসে রুমে যেতে মাহি আবার মুখোমুখি হলো রূপা। এই মেয়েটাকে রূপার তেমন একটা পছন্দ না। কেমন যেমন কর্তৃত্ব ফলাতে চায় সবার ওপর। এক জীবন থেকে দেখে এসেছে দাদি আর ফুপু মায়ের উপর কর্তৃত্ব দেখিয়ে মাকে সবসময় দমিয়ে রেখেছে, সবসময় মা বাবার ভয়ে। তাই তারা মুখ বন্ধ করে থেকেছে, কখনো প্রতিবাদ করতে পারেনি। তবে এটুকু শিক্ষা নিয়েছে রূপা অন্ততপক্ষে কখনো নিজে উপর কাউকে ছড়ি ঘোরাতে দেবে না, কাউকে ভয় পেয়ে চলবে না, নয়তো মায়ের মতো যন্ত্রণা ভোগ করতে হবে। আর ঢাকা শহরে এসে সেই প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে। মাহি রূপার হাত চেপে ধরে জিজ্ঞাসা করলো, কই ছিলি এতক্ষণ তুই? ছাদে ছিলাম। রূপা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ ছাদে ছিলাম। কোনো অসুবিধা আছে আপনার তাতে? মাই অবাক হলো রূপার এরকম কড়া জবাব শুনে। এই বয়সে প্রত্যেকটা মেয়ে তাকে সমঝে চলে, আর এই গেঁয়ো মেয়ে কিনা তার সাথে গলা চড়িয়ে কথা বলে। কিছুটা অপমানিত বোধ করলো মাহি। সেটা রূপা বুঝতে না দিয়ে বলল, রূপকের আশেপাশে যাতে তোকে আর না দেখি। আমি রূপকের আশেপাশে যাবার চেষ্টা করবি না, নাহলে 2 লাথি মেরে বাসা থেকে নামিয়ে দিব। রূপা দমল না, সাথে সাথে জবাব দিল, রূপা এখানে লেখাপড়া করার স্বপ্ন নিয়ে এসেছে, ছেলেদের সাথে লাইন মারার স্বপ্ন নিয়ে নয়। আর আমাকে শাসন করতে আসবেন না, তার চেয়ে আপনার রূপককে ভালো করে বুঝিয়ে দিবেন অপরূপার আশেপাশে যাতে না আসে। আরেকটা কথা, এই বাসায় আমি আপনার কথা মতো উঠি নেই, তাই নিজের ব্যবহার সংযত করে কথা বলবেন আমার সাথে। পরের বার এরকম উল্টোপাল্টা শব্দ যাতে বের না হয় আপনার মুখ দিয়ে। রূপা চলে যেতে গিয়ে রেগে অগ্নিশর্মা হয়ে মাহি বলল, বেড হলে কি করবি তুই? রূপা মুচকি এসে বলল, আপনার হিরোর তো নাক ফাটাবই, সেই সাথে আপনার ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দিব। বাকি মেয়েরা সবাই হাঁ করে তাকিয়েছে রূপার মুখের দিকে। রূপা রুমে যেতেই রুমমেট নিপা রূপাকে জড়িয়ে ধরে বলল, উফ দোস্ত, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস আজকে। এই মাহি আবার ভীষণ অহংকার, নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও এখানে থাকছে, তাও হিরোর জন্য।
কত মেয়ে যে নামিয়ে দিল বাসা থেকে অযথা সন্দেহ করে। রূপার নিজেরও কেমন অবিশ্বাস্য লাগছে। এতটা স্বাভাবিকভাবে জবাব দিতে পারবে তা তার ভাবনাতেও ছিল না। সন্ধ্যাবেলা চা খেতে খেতে রত্না পান্না গল্প করছিল দাদাকে নিয়ে। পান্না হাসতে হাসতে বলল, জানিস আপা, তো টুসিতে তো দাদাকে নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেছে এক দফা। আমার ফ্রেন্ড তমা আমাকে বলল, নতুন যে মেয়েটা এসেছে ওর সাথে মাইয়াপার এক দফা হয়ে গেছে ঝগড়া। পান্না হাসতে হাসতে বোনকে সব কিছু বলল। নিজের রুমে বসে রূপক সবটা শুনতে পেল বোনদের কথা। পরদিন সকালে রূপক রত্না পান্নাকে কলেজে দিয়ে আসার সময় আবারও দেখতে পেল অপরূপা কলেজে যাচ্ছে। বোনদের দুটো নামিয়ে দিয়ে এসে রূপক রূপার পিছু নিল। রূপার পিছু পিছু হাঁটতে হাঁটতে বলো, এই যে মিস তেলতেলে বেনুনি, আপনি নাকি বলেছেন আমার নাক ফাটিয়ে দিবেন। মার্শাল আর্ট শিখেছেন বলেছেন নাকি, কি শিখে? আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, আমিও কিন্তু 7 বছর আগে মার্শাল আর্ট শিখেছি। রূপা বিরক্ত হলো রূপকের কথা শুনে। রূপার কথা থেকে বাঁচতে রিকশায় উঠে গেল। সমুদ্র দাঁড়িয়েছিল একই সময় সেই জায়গায় যেখানে সেদিন সে কপালকুণ্ডলাকে দেখেছিল। দাঁড়িয়ে থেকে বুঝতে পারল কপালকুণ্ডলা রূপকদের বাসায় থাকছে। মনটা খারাপ হয়ে গেল মুহূর্তে সমুদ্রের। ঠিক করলো দুপুরে সে দেখা করবে তার সাথে। কলেজের ড্রেস দেখে বুঝছে কপালকুণ্ডলা কোন কলেজে পড়ে। দুপুরে কলেজ থেকে ফেরার সময় রূপার দেখা হয়ে গেল গ্রামে দেখা হওয়া সেই ছেলেটার সাথে। দেখা হওয়া মাত্র রূপা মনে মনে ভাবলো পৃথিবী আসলেই গোল, নয়তো আবারও এই ছেলেটার সাথে দেখা হবে তাকে ভেবেছে। সমুদ্র এগিয়ে গিয়ে রূপার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলো, হাই, আমাকে চিনতে পেরেছেন? ওই যে আপনাদের গ্রামে দেখা হয়েছিল, আপনি আমাকে সাহায্য করেছেন। রূপা বিরক্ত বোধ করলো, শহরের মানুষ এরকম গায়ে পড়ে কথা বলতে আসে কেন? সমুদ্র বুঝতে পারলো রূপা বিরক্ত হচ্ছে। ইতস্তত করে বলল, আপনি মনে হয় বিরক্ত হচ্ছেন। আসলে আমি এরপরও কয়েকবার আপনাদের গ্রামে গেছি আপনাকে খুঁজতে, কিন্তু পাইনি। আর যেহেতু আপনার নামও জানি না, তাই খুঁজে বের করা সম্ভব হয়নি। এজন্য আপনাকে হঠাৎ দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি। রূপা শান্ত স্বরে বলল, অতি উত্তেজনা স্বাস্থ্যের জন্য ভালো না। কিছু মনে না করলে আপনি এবার যেতে পারেন। রূপার এরকম রূঢ় ব্যবহারে সমুদ্র মন ছুঁয়ে গেল। এমন কাউকে তো সে খুঁজছে এতদিন, যে বজ্র কঠিন মনের অধিকারী হবে, পরম তপস্যা করে যার মনে সমুদ্রের জন্য ভালোবাসা আনবে সমুদ্র, যে হবে ভীষণ রিজার্ভ। রূপা খুব রাগ হলো সমুদ্রের এরকম পিছু পিছু আসা দেখে। বোনদের নিয়ে যাওয়ার সময় রূপক খেয়াল করলো সমুদ্র রূপার সাথে হেসে হেসে কথা বলার চেষ্টা করছে। সামনে একটা দোকান দেখে রূপক বাইক ব্রেক করে দাঁড়ালো। তীক্ষ্ণ নজরে তাকিয়ে খেয়াল করলো মেয়েটা সমুদ্রকে তেমন একটা পাত্তা দিচ্ছে না মনে হয়। রূপকের ব্যাপারটা হজম হলো না। সমুদ্র এভাবে কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবে এটা রূপকের ভাবনার বাইরে ছিল। রূপার বিরক্তি মুখ কুঁচকানো ভ্রু সাক্ষী দিচ্ছে সমুদ্রের এই পাশাপাশি আসা সে পছন্দ করছে না। অতি কষ্টে রূপকের হাসি পেল। এই দিন তারও দেখা লাগবে, কখনো কি ভেবেছে? যার সাথে একসময় আত্মার বন্ধন ছিল, সেও কোনো মেয়ের কাছে এভাবে ধরাশায়ী হবে এটাও সম্ভব? অথচ দুই বন্ধুর পেছনে কতই মেয়ে তো ঘুরছে, কখনো পাত্তা পায়নি। রূপক ঠিক করলো ব্যাপারটা নজরে রাখতে হবে। যদি রূপক যা ভাবছে তা হয়ে থাকে, তবে কাবাবের হাড্ডি রূপক নিশ্চয় হবে। মনের মধ্যে প্রতিশোধের এক অদম্য নেশা জেগে উঠল রূপকের। বোনদের রিকশায় তুলে দিয়ে রূপক বাইক রেখে কিছুটা দূরত্ব বজায় রেখে সমুদ্র পিছু নিল। প্রচণ্ড বিরক্ত নিয়ে রূপা বলল, আপনার ধন্যবাদ জানানো হয়েছে তো, এখন পিছনে আসছেন কেন? আমি বিরক্ত হচ্ছি আপনার এরকম ব্যাপারে। বেশ উচ্চস্বরে কথাগুলো বলল রূপা। রূপক শুনতে পেল। মুচকি হেসে রূপক মনে মনে বলল, বাহ, তেলে তেলে বেনুনি তো একেবারে ধানি লঙ্কা। সমুদ্র কিছু বলার আগে রূপা লাফিয়ে একটা রিকশায় উঠল। রিকশা বসে রূপা হিসেব কষতে লাগলো। সকালে যেতে 30 টাকা, এখন আবার 30 টাকা রিক্সা ভাড়া অযথা খরচ হচ্ছে। এই ছেলেগুলো এত অভদ্র কেন? 60 টাকার উপর অনেক কিছু। মাঝ রাস্তায় হাঁ করে সমুদ্র তাকিয়ে রইল রূপা চলে যাওয়ার দিকে তাকিয়ে। এতটাই নিমগ্ন ছিল যে কখন যে একটা কার তাকে ধাক্কা দিতে যাচ্ছিল সেটা তার খেয়াল ছিল না। সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে রূপক ঝাঁপিয়ে পড়ে সমুদ্রকে রক্ষা করলো দুর্ঘটনার হাত থেকে। সমুদ্রকে সরাতে গিয়ে নিজের রাস্তার মধ্যে পড়ে গিয়ে হাঁটুতে অনেকটা কেটে যায়, প্যান্ট ছিঁড়ে যায়, কনুইয়ের চামড়া অনেকখানি উঠে গিয়ে রক্তক্ষরণ হতে লাগলো। ডান হাতের তালুর চামড়া রাস্তায় ঘষা লেগে উঠে গেছে অনেকখানি। মুহূর্তে অনেক মানুষ জমে গেল সেখানে। সমুদ্র নিজেও বুঝতে পারল না কে তাকে বাঁচিয়েছে। ভিড়ের ভেতর ঢুকে দেখতে গিয়ে দেখলো রূপক। সমুদ্র এগিয়ে আসার আগে রূপক উঠে দাঁড়ালো। তারপর একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল। সমুদ্রের চোখ ভিজে গেল হঠাৎ করে। ভীষণ নরম মনের মানুষ হয় অল্পতে সমুদ্রে মন খারাপ হয়। এই যে কতগুলো দিন দুজন দুজনকে এড়িয়ে চলছে, একে অন্যকে শত্রু ভাবছে, অথচ দুজনের মধ্যকার বন্ধুত্ব কি আদৌ নষ্ট হয়েছে? যদি নষ্ট হতো তবে কেন রূপক এভাবে তাকে রক্ষা করতো, ঠিক ছোটবেলার মতো করে? ছোট থেকে রূপক ভীষণ ডানপিটে। মারপিট করার সময় সবার আগে তাকে দেখা যেত। যেমন
কারো বিপদে তাকেই আগে পাওয়া যেত। স্বভাব কিছুটা শান্ত, নির্ভেজাল সমুদ্রের সাথে মহল্লায় যারই একটু কথা কাটাকাটি হতো, রূপক আগে গিয়ে তার গলা চেপে ধরত। সমুদ্র যতই মারামারি ঝামেলা থেকে দূরে থাকতে চাইতো, রূপক ততটাই জড়িয়ে যেত। যখন বন্ধুত্ব ছিল, কোথাও ঝামেলার কথা শুনলে সমুদ্র রূপক এটা সেটার বাহানা নিয়ে জায়গা থেকে অনেক দূরে নিয়ে যেত। সেই প্রাণের বন্ধু কিভাবে জানেন শত্রু হয়ে গেল? রেশমা এক প্রকার জোর করে বাসায় অবস্থান করে নিল। জুয়েলের অকথ্য ভাষার গালাগালি তাকে টলাতে পারল না। রাগে জুয়েল যখন রেশমাকে মারতে গেল, রানা গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো হয়ে বলল, মা, আমি আর তুমি চলে যাব এখান থেকে। বাবা তোমাকে বকা দেয় শুধু। ছেলের মুখের দিকে তাকিয়ে জুয়েল আর সাহসা হলো না ছেলের সামনে রেশমাকে আর কিছু করতে বা গায়ে হাত তুলতে। এদিকে অন্তরার মুখে যেন আষাঢ়ের মেঘ জমেছে। জুয়েল জানে এটা অন্তরের জন্য কেমন দুর্বিষহ একটা ব্যাপার, কিন্তু কি করবে সে? ছেলের জন্য সবসময় সবকিছু মেনে নিয়েছে জুয়েল। যদি অন্তরা জীবনে না আসতো, তাহলে হয়তো রেশমাকে আবারও মেনে নিত। শুধু ছেলেটার দিকে তাকিয়ে এখন কোনো দিকে যাবে জুয়েল ভেবে পেল না। দুপুরে রানাকে খেতে ডাকলো, রানা এলো না। মায়ের সাথে খাবে বলে মায়ের গলা ধরে বসে রইল। রেশমা মেইন দরজার পাশে এসে বসেছে, আর ওঠার নাম গন্ধ নেই। সারাদিন না খাওয়া রেশমা কথা ভেবে অন্তরা ভীষণ খারাপ লাগলো। যাই হোক, একজন মানুষ এভাবে বাসায় এসে না খেয়ে আছে, তা অন্তরা মানতে পারল না। খাবার প্লেট বেড়ে রানাকে ডেকে বলল, রানা, প্লেট নিয়ে আয়, তোমার মারে লইয়া ভাত খাও। রানা মায়ের হাতে খাওয়ার লোভে ছুট্টি এলো, তারপর প্লেট নিয়ে গেল মায়ের কাছে। কোনো জড়তা রানাকে রেশমা খেয়ে নিল। জুয়েলের জন্য ভাত বেড়ে অন্তরা রুমে এনে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। জুয়েল অন্তরা হাত ধরে টেনে তুলে বলল, আমাকে ভুল বুঝিও না অন্তু। আমি কি করব এখন তুমি বলে দাও। আমার অবুঝ ছেলেটার দিকে তাকিয়ে জোর করে ওকে বের করে দিতেও পারছি না। তুমি যদি চাও তবে আমি রানাকে ওর মায়ের কাছে দিয়েই দেই, তাহলে হয়তো ওর না চলে যাবে। এই কতদিন রানার জন্য অন্তরার মনে প্রচণ্ড মায়া, ভালোবাসা জন্ম নিয়েছে। রানা চলে যাবে এটা অন্তরা ভাবতেই পারছে না। আজকে উঠে বললেন, না না, রানা কোথাও যাবে না। রানা আমার ছেলে, ওকে আমি যেতে দিব না কিছুতেই। জুয়েল স্বস্তি পেল কিছুটা। রানার প্রতি যে অন্তরের বেশ ভালো রকমের টান আছে, সেটা আগেই জুয়েল বুঝতে পেরেছে। সেই দুর্বলতাকে কাজে লাগালো জুয়েল। আহত অবস্থায় রূপক বাসায় এলো। রত্না পান্না সবেমাত্র ড্রেস চেঞ্জ করে ডাইনিংয়ে বসেছে। এই অবস্থায় দাদাকে আসতে দেখে দুজনে চমকে গেল। সুস্থ একটা মানুষ এই অল্প সময়ের মধ্যে কিভাবে এরকম হলো? দুই বোন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রূপক হেসে বলল, হ্যালো হাম্পি ডাম্পি। রত্না এগিয়ে গিয়ে দাদাকে ভেতরে আসতে সাহায্য করলো। পান্না জায়গায় জায়গায় এরকম কাটাছেঁড়া দেখে শিউরে উঠলো। বেশি ব্যস্ত হয়ে দাদাকে জিজ্ঞাসা করলো, এরকম কিভাবে হলো? হেসে রূপক বলল, রাস্তায় চল, একটা কারের সাথে ধাক্কা লাগিয়ে আবার দেখবো তাহলে কিভাবে হলো। রত্না কাঁদো কাঁদো হয়ে বলল, এখনো তোমার এরকম ফাজলামি গেল না দাদা? কিভাবে পারো এই মুহূর্তে এরকম চিলমুটে থাকতে? ব্যথা লাগছে না? রূপক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ব্যথা সে তো অনেক আগের থেকে পাচ্ছি রে, কিন্তু কি করব বল। পান্না বলল, ব্যথার মলম লাগিয়ে দে দাদা। রূপক হাসলো মিষ্টি করে, তারপর বলল, বাহিরের ব্যথায় সবাই মলম লাগাতে চায়, মনের ব্যথার বেলায় কেন কাউকে পাওয়া যায় না? তাহলে তো একটা আঘাত পাওয়া মন নিয়ে বেঁচে থাকতে হতো না। পান্না সুযোগ পেয়ে বলল, একটা ভাবি নিয়ে আসো না আমাদের জন্য, সে লাগিয়ে দিবে তোমার মনের ব্যথার মলম। বোনের কথা শুনে রূপক হেসে বলল, আগে তোদের বিদায় করব, নয়তো কাল ননদিনী হয়ে আমার বউকে তোরা জ্বালিয়ে মারবি। ফার্স্ট এড এনে রত্না দাদার গায়ের কাটাছাড়ায় লাগিয়ে দিল। রূপক রুমে বিশ্রাম নিচ্ছিল, তারপর শুয়ে তন্দ্রা লেগে আসছিল। সেই সময় রত্না এসে ডেকে বলল, দাদা, ছোট চাচা এসেছে। রূপকের তন্দ্রা কেটে দিল। একরাশ বিরক্তি এসে ভর করলো রূপকের সামনে। প্রতিবার চাচা আসে আর শুরু হয়ে যায় ঝামেলা। রূপক ভেবে পায় না মানুষ এরকম স্বার্থান্বেষী কিভাবে হয়। নিজেকে নিজে বুঝালো মাথা ঠান্ডা রাখতে হবে, উত্তেজিত হওয়া যাবে না কিছুতেই। নিজেকে শান্ত করে রূপক বসার ঘরে গেল। রূপকের চাচা সেলিম খান সোফায় বসে ঠান্ডা লেবুর শরবত পান করছিলেন। রূপক এসে চাচাকে সালাম দিল। সেলিম খান গলা খাঁকড়ি দিয়ে বলল সেলিম খান গলা খাঁকড়ি দিয়ে বলল, এই কি অবস্থা তোর? তোর হাতে পায়ে এই হালারকে গুন্ডামি এখনো ছাড়িসনি তুই? এত অধপতন তার? রূপক শান্ত স্বরে বলল, আপনি তো এখানে থাকেন না যে আমার গুন্ডামি দেখতে হবে আপনার? এখন যদি বেশি অসুবিধা হয় তবে চোখ বন্ধ করে রাখেন চাচা। সেলিম খান মুখ গম্ভীর করে বলল, আদব লেহাজ তো তোর মধ্যে কোনোদিনও স্থির করলো না, তাই তোর থেকে ভদ্র ব্যবহার আশা করি না। যাকগে সেসব। এখন বল, এভাবে আর কতদিন? রূপক না জানার ভান করে হলো কীভাবে? সেলিম খানের প্রচণ্ড রাগ হলো এরকম হেয়ালিপূর্ণ কথা শুনে। এই ছেলেটা যে মহাতেরা তা তিনি জানেন, তাই ধৈর্য রেখে বলল, এরকম একটা জমি তো এভাবে ফেলে রাখা চলে না, ভাবনা চিন্তার ব্যাপার আছে।
ডেভিড পার্লার তো আমাকে পাগল করে দিচ্ছে। ওই জমিতে কি না কি হবে, হাসপাতাল, শপিং মল, অ্যাপার্টমেন্ট সব হবে। এরকম একটা সোনার খনি এভাবে ফেলে রাখতে মতো বোকামি কোন পাগলে করে? রূপক আগের মতো শান্ত স্বরে বলল, কোনো পাগল করে না চাচা, সুস্থ মানুষ করে, আমি করি। তানিয়া অফিস থেকে ফিরে দেবরকে দেখে বুঝলো ঘটনা কি। ছেলের দিকে না তাকিয়ে বলে, কি সিদ্ধান্ত নিলেন ছোট ভাই? বড় ভাইয়ের বউকে দেখে সেলিম খানের সহসা বাড়ল কিছুটা। মা ছেলের কন্দনের কথা কারো অজানা নেই। সেলিম খান মন খারাপ করে বলল, সিদ্ধান্ত আর কি, রূপক তো রাজি হয় না। তা না হলে কোটি টাকার সম্পদ কেউ এভাবে ফেলে রাখে? বলেন ভাবি। তা নিয়ে চোখ চকচক করে উঠল। তিনি জানেন ছেলে রাজি হবে না, তবুও বললেন, তাহলে তো ভালোই। আপনি না আগামীকাল পার্টি নিয়ে আসবেন, কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেওয়া যাবে। এভাবে আর কত অপেক্ষায় থাকবেন? রূপক উঠে দাঁড়িয়ে বলল, চাচা, ওই জমিটা আমার নামে দিয়ে গেছেন দাদা। ওটা ফুপুর ভাগের জমি। ওই জমিতে যা করার ফুপু করবে। কাউকে আমি ওই জমি থেকে এক কণা মাটিও নিতে দিব না। ওটা ফুপুর ওয়ারিশি সম্পত্তি। আর ওয়ারিশি সম্পত্তি না বুঝিয়ে দিলে আমার দাদাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার ছেলেরা যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তার দাদার অজানা ছিল না। তা নিয়ে ফোড়ন কেটে বলল, আমি বুঝি না মানুষ এরকম সেন্সলেসের মতো কাজ করে কিভাবে? এতগুলো বছর কেটে গেলেও যে মেয়ে বাড়ি ফেরেনি, আর বাবা মা কারো কথা যার মনে নেই বেঁচে আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে, তার জন্য এরকম একটা জায়গায় এভাবে ফেলে রাখার কি মানে? রূপক মায়ের সামনে দাঁড়িয়ে বলল, ফুপু বেঁচে যদি না থাকে তার ছেলেমেয়েরা আছে, কেউ না কেউ তো আছে, একদিন না একদিন পাবই। সেদিন তাদের সম্পত্তি আমি তাদের বুঝিয়ে দিব। কিন্তু তার আগে ওই জমি দিয়ে কারো স্বার্থ পূরণ করতে আমি দিব না। আমি ভুলে যাব কে আমার মা আর কে আমার চাচা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গিয়ে রূপক নিজের ঘরে চলে গেল। সেলিম খান বিরস মুখে বের হলেন বাসা থেকে। পরদিন সকালে রূপক বাইরে এসে বোনদের রিকশায় তুলে দিল। তারপর এদিক সেদিক তাকিয়ে দেখলো সমুদ্র বাসার উল্টো দিকে কিছুটা দূরে দোকানের সামনে বসে আছে। রূপক ঘড়ির টাইম দেখে নিল। এতক্ষণ তো মেয়েটা বের হয়ে যাবার কথা। ভাবতে ভাবতেই দেখলো দুই চুলে বেনুনি করে রূপা হন্তদন্ত হয়ে বের হয়ে আসছে। রূপা গেটের ভিতরে ঢুকে আড়ালে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। রূপা কিছুটা দেশে সমুদ্র উঠে এসে রূপার পেছন পেছন হাঁটতে লাগলো। রূপক এবার নিশ্চিত হলো তার ভাবনা ভুল ছিল না। হেসে বলল, দেখা যাক সমুদ্র, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো কি না, নাকি তার আগে তোমার লক্ষ্য অন্য কারো হয়ে যায়। আজকেও সমুদ্র পিছু পিছু আসতে দেখে রূপা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি সমস্যা আপনার? আবারও পিছু পিছু আসছেন কেন? সমুদ্র থতমত খেয়ে বলল, মানে আপনার ওই ওড়নাটা আমার কাছে তো, ওটা কি ফেরত দিব? আপনাকে তো জিজ্ঞাসা করতে এলাম। রূপা বিরক্ত হয়ে বলল, আমি গ্রামের মেয়ে হতে পারি, তবে এরকম খোঁড়া অজুহাতে আমার গ্রামের ছেলেরাও দিত। তাদের চোখে ফুটে উঠত তাদের মনের ভাষা। সমুদ্র হেসে বলল, না আমি তেমন না, তবে কেন জানি আপনার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করে। রূপা দৃঢ় কণ্ঠে বলল, আমি যদি আর কোনোদিন আপনাকে এভাবে আমার পিছু নিতে দেখি, তবে আমি লোক জড়ো করে বলবো আপনি আমাকে টিচ করছেন। দয়া করে আর কখনো এরকম করতে আসবেন না আমার সাথে। সমুদ্র হা হা করে হেসে বলল, আপনি তো ভীষণ কঠোর মেয়ে। মেয়ে নাকি নরম মনে হয়? আপনার মনটা এত শক্ত হলো কেন? লোহা নাকি? রূপা ক্ষুব্ধ স্বরে বলল, ইস্পাত দিয়ে তৈরি। সমুদ্র রূপার সামনে দাঁড়িয়ে বলল, সেই ইস্পাত গলিয়ে ভালোবাসার সমুদ্রে রূপান্তরিত করার দায়িত্ব না হয় আমি নিলাম কপালকুণ্ডলা। রূপা কিছু বলার আগে সমুদ্র চলে গেল উল্টো দিকে। রূপা বিড়বিড় করে বলল, আমি বাবাকে কথা দিয়েছি, বাবাকে দেওয়া কথা আমি রাখবই। তুমি অপরূপা, পর্ব ৬।